আজকের প্রথম খবরটা হলো হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের সদস্য পদ মিলবে কি, কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির। হিন্দু ধর্মীয় ট্রাস্টগুলিতে মুসলিমদের সদস্য পদ দেওয়া হবে কি, ওয়াকফ সংশোধনী আইনের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এমনই প্রশ্নের মুখে পড়লেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ সংশোধনী আইনে যেভাবে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখার কথা বলা হয়েছে, তার প্রেক্ষিতেই এই প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি। যদিও এ নিয়ে কোনো জবাব দেননি তুষার মেহতা। এদিন ওয়াকফ আইনে জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে প্রধান বিচারপতি আরও বলেন, জেলাশাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা ওয়াকফ কোনটা নয়, তা কি ঠিক হবে। পাশাপাশি তিনি জানতে চান, কোনো ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে। ব্রিটিশরা এদেশে আসার আগে সম্পত্তির নথিভুক্তকরণ হতো না। অনেক মসজিদ চতুর্দশ পঞ্চদশ শতকে তৈরি হয়েছিল, যেমন জামা মসজিদ। কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় তা নিয়ে কোর্টকে সিদ্ধান্ত নিতে বলা হোক। তবে নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে কেন্দ্রকে। অন্যদিকে বুধবার ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা করে ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলি। বুধবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে। শুনানি শুরু হতেই ওয়াকফ আইন নিয়ে হিংসার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার মন্তব্য, এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। 1, আমরা পিটিশন শুনব। 2, হাইকোর্টে পাঠিয়ে দেব। 3, হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব। আজকের পরবর্তী খবরটি হলো, রাজ্যে ওয়াকফ বিক্ষোভ ঘিরে হিংসায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি। বললেন, এমন ঘটনা কাম্য নয়। পশ্চিমবঙ্গে ওয়াকফ বিক্ষোভে হিংসার ঘটনায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি। গত কয়েকদিন ধরে যেভাবে মুর্শিদাবাদ ও কলকাতা লাগোয়া বাঙ্গর এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছে, তা নিয়ে বুধবার ওয়াকফ আইন নিয়ে শুনানিতে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বুধবার এ নিয়ে আইনজীবীরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তখনই হিংসার ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তার কথায়, এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। পরবর্তী শুনানিতে তিনি অশান্তির প্রসঙ্গ শুনবেন বলে জানিয়েছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, তারা ভাবছে অশান্তির মাধ্যমে তারা সিস্টেমের উপর চাপ তৈরি করবে। উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবারই রয়েছে ওয়াকফ মামলার শুনানি। ভোটাভুটির মাধ্যমে সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার। তাতে রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় এখন আইনে পরিণত হয়েছে এই বিল। কিন্তু তারপর থেকেই এ নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বাংলা। সবচেয়ে বেশি অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, দুলিয়ান, শামশেরগঞ্জের মতো এলাকায়। আক্রান্ত হয় পুলিশ, ভাঙচুর হয় পুলিশের গাড়ি, অনেকের বাড়ি ভাঙচুর করা হয়। হিংসার জেরে প্রাণও যায় 3 জনের। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এলাকায়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে এখনও আতঙ্ক থাকায় নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না ঘরছাড়ারা। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি করিমগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন, এলাকায় চাঞ্চল্য। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পারিবারিক কলহের জেরে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। 32 বছর বয়সী সায়না বেগম তার স্বামী তাজউদ্দিন, যার বয়স ছিল 60, ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। সেই কলহেরই চরম পরিণতি টানে মঙ্গলবার রাতে, যখন স্বামী তাজউদ্দিন ঘুমিয়েছিলেন। সেই সময় সায়না বেগম 5 কেজি ওজনের একটি হাতুড়ি নিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর চোট পেয়ে ঘটনাস্থলেই মারা যান তাজউদ্দিন। হত্যার পর সায়না বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর দেওয়া হয় পুলিশকে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা হতবাক, কেউ ভাবতেও পারেননি সায়না এমন একটি ঘটনা ঘটাতে পারেন। আজকের পরবর্তী খবরটি হলো, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, চাঞ্চল্য পাতারকান্দিতে। নিখোঁজের 7 দিন পর পুকুর থেকে উদ্ধার হলো 10 বছরের এক শিশুর মরদেহ। এলাকা জুড়ে শোক ও তীব্র চাঞ্চল্য। জানা গেছে, শ্রীভূমি করিমগঞ্জের পাতারকান্দি থানা অধীন আসিমগঞ্জ এলাকার কামারবন্দ গ্রামে ঘটেছে। নিখোঁজ হওয়ার 7 দিন পর বুধবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে 10 বছর বয়সী শিশু সোহেল আহমেদের মরদেহ। ঘটনাস্থলে ছুটে যান শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশ সুপার
পার্থপ্রতিম দাস সহ পাতারকান্দি থানার পুলিশের বিশাল একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র সোহেল আহমেদ ৭ দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে এলাকাবাসী পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। আজকের পরবর্তী খবরটি হলো, মেডিকেলের সামনে পার্কিং নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে আহত অটো চালক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক অটো চালক। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, শিলচর মেহেরপুর ৫ গড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বড়লস্কর বুধবার সকালে আতাল বস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজামুদ্দিনের পায়ে ছুরিকাঘাত করে বাপ্পু। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অটো চালক নিজামুদ্দিন। ঘটনার খবর পেয়ে গুঙ্গুর ফাঁড়ির আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সঙ্গে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান। আজকের পরবর্তী খবরটি হলো, শিশুকে চর, উত্তেজনা চৌধুরী আই ক্লিনিকে। চরের উপর চর বসিয়ে শিশুকে আহত করা নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি শিলচর চৌধুরী আই ক্লিনিক। মামলা গড়ালো থানায়। আটক চিকিৎসক হৈমন্তী চৌধুরী। শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে তুগলকি কাণ্ড ঘটেছে সোমবার সন্ধ্যায়। দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হলে শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনীকে হাসপাতালে ছুটে যেতে বাধ্য হতে হয়। হাসপাতালে উপস্থিত হতে হয় কাছাড় পুলিশের শীর্ষ আধিকারিককেও। তবুও যেন পরিস্থিতি শান্ত হওয়াটা সম্ভবপর হয়নি। অভিযোগ ও পাল্টা অভিযোগে মামলা গড়ালো থানায়। অভিযোগ মতে সঙ্গীতা সাহা ও তার স্বামী শুভদীপ দর তাদের 2 বছর 3 মাসের শিশুর চোখের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে যান। 6টা 30 মিনিট নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর হৈমন্তী চৌধুরী মা ও শিশু দুজনকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যান এবং পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশ করার পরামর্শ দেননি তিনি। এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করতে গেলে শিশুটি ডক্টর হৈমন্তী চৌধুরীর হাত বার কয়েক সরিয়ে দেয়। এতে তিনি চরের উপর চর মেরে শিশুকে আহত করেন। চিকিৎসকের চর খেয়ে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি চিকিৎসক হৈমন্তী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বলে অভিযোগ করেছেন শিশুর মা ও বাবা। এতেই দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাকবিতণ্ডার। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ঘটনার খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে ছুটে যান শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন ডিএসপি। শিশুর অভিভাবকদের দাবি ছিল ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক যেন প্রকাশ্যে নিজের ভুলটি স্বীকার করে নেন, কিন্তু এতে কোনো সাড়া দেননি চৌধুরী আই ক্লিনিকের কর্তৃপক্ষ সহ চিকিৎসক চৌধুরী। ফলে শিশুর অভিভাবকদের তরফে একটি মামলা সদর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ডক্টর হৈমন্তী চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে ক্লিনিক কর্তৃপক্ষের বিস্তারিত কোনো বক্তব্য মেলেনি। আজকের পরবর্তী খবরটি হলো, ওয়াকফ পুলিশের উপর পাথর নিক্ষেপের অভিযোগে ধৃত 7 জন। শিলচরে পুলিশের উপর পাথর নিক্ষেপের অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরে আদালতের নির্দেশে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, গত 13 এপ্রিল বেরেঙ্গা থেকে ওয়াকফ আইনের সংশোধনীর বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছিল, একে শহরে ঢুকতে বাধা দিলে পুলিশের উপর পাথর নিক্ষেপ করে একদল দুষ্কৃতী। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন মাহাত্তা। তিনি জানান, ধৃত 7 জন হল নজমুল ইসলাম লস্কর বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা, বিদর লস্কর কাশীপুর 1ম খণ্ডের বাসিন্দা, রোহিত হোসেন লস্কর বাগাডহর এলাকার বাসিন্দা, দিলওয়ার হোসেন বেরেঙ্গা 4র্থ খণ্ডের বাসিন্দা, রোহিত আহমেদ মজুমদার বেরেঙ্গা 4র্থ খণ্ডের বাসিন্দা, আতিকুর রহমান লস্কর বেরেঙ্গা
বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা, রেজাউল লস্কর বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 191(2), 191(3), 190, 223, 125, 132, 121(2), 121(1) পিডিপিপি আইনের 3 নং ধারায় অভিযোগ আনা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম শীর্ষে রয়েছে আরও বিভিন্ন দেশ। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় উঠে এসেছে ভারতবর্ষের নাম। একই সঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়া ও। সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর গবেষণার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ উইক। সেখানে এই তথ্য জানানো হয়। নিউজ উইকের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন ও জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীর হতাশা ও ক্ষোভ। তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে 10ম স্থানে রয়েছে ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এই তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, কঠোর সেন্সরশিপ, আন্তর্জাতিক পরিবেশ দূষণে ভূমিকা এবং উইগর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে। এছাড়া হংকং, তাইওয়ান ও মাকাও নিয়ে চীনের অবস্থানও বিশ্ববাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চতুর্থ স্থানে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকায় 5ম স্থানে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছে পাকিস্তান, ইরান, ইরাকের মতো দেশগুলো। এছাড়া 9ম ও 10ম স্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলের প্রস্তাবে রাজি নয় হামাস, চায় স্থায়ী যুদ্ধবিরতি। গাজায় 18 মাস ধরে চলা ভয়াবহ সংঘাতের আবহে যখন সবাই একটি স্থায়ী যুদ্ধবিরতির আশায় তাকিয়ে, তখন সেই প্রত্যাশায় বড় ধাক্কা লাগলো। ইসরায়েলের পক্ষ থেকে সম্প্রতি যে 6 সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। কারণ প্রস্তাবটির মূল কাঠামোতে ছিল অস্ত্র সমর্পণের আহ্বান, কিন্তু ছিল না যুদ্ধের স্থায়ী সমাপ্তি বা গাজা থেকে সেনা প্রত্যাহারের মতো মৌলিক প্রতিশ্রুতি। গত সপ্তাহের শেষ দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে দেন। এতে 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব থাকলেও হামাসকে জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তির শর্তে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়। তবে এই প্রস্তাবে হামাসের মৌলিক দাবি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, যা ফিলিস্তিনি পক্ষের জন্য ছিল এক প্রকার রেড লাইন। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, মিশরের মাধ্যমে আসা প্রস্তাবটি একতরফা শর্তে তৈরি, যেখানে শুধু হামাসকে নিরস্ত হওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাবের ভাষা এবং ইসরায়েলের অবস্থান স্পষ্টত এক ধরনের চাপ প্রয়োগের কৌশল হিসাবেই দেখা হচ্ছে। হামাস জানিয়েছে তারা তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত, তবে বিনিময়ে তারা শান্তিপূর্ণ সমাধান ও সেনা প্রত্যাহার চায়, শুধু যুদ্ধের বিরতি নয়। আজকের পরবর্তী খবরটি হলো চীনের উপর এবার 245% শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের। ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির উপর কিছুদিন পরপর নতুন শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় চীনের উপর শুল্ক হার আরও বাড়িয়ে 245% করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 15 এপ্রিল রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলেছে, গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা। আদেশে গত 2 এপ্রিল ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যা ও অন্তর্ভুক্ত ছিল। হোয়াইট হাউস আরও বলেছে, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে চীনা পণ্য আমদানিতে 245% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের
পরবর্তী খবরটি হলো অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই, ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের সমালোচনায় বার্তা ভারতের। ওয়াকফ সংশোধনী আইনের সমালোচনা পাকিস্তানের, এ নিয়ে ইসলামাবাদকে নয়াদিল্লির স্পষ্ট বার্তা, অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অধিকার প্রতিবেশী দেশটির নেই। পাশাপাশি কড়া বার্তা দিয়ে এও জানানো হয়েছে তাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে পাকিস্তানের মনোভাব কি তা কাটাছেড়া করা উচিত ইসলামাবাদের। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন মন্তব্য আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পাকিস্তানের নেই। পাশাপাশি তার মন্তব্য সংখ্যালঘুদের অধিকার রক্ষায় পাকিস্তানের নিজেদের রেকর্ড আগে তাকিয়ে দেখা উচিত। প্রসঙ্গত, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের ভারতের ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করার কয়েকদিন পর ভারতের তরফে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের দেশের সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানকে। আজকের পরবর্তী খবরটি হলো সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি হচ্ছেন বি.আর. গাবাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে পারেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার নাম সুপারিশ করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। সরকারের তরফে তাতে সিলমোহর পড়লে 14 মে দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বি.আর. গাবাই। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির আসনে যিনি থাকেন তিনি উত্তরসূরির নাম সরকারের কাছে সুপারিশ করেন। সেই মতো বিচারপতি গাবাইয়ের নাম সুপারিশ করেছেন বর্তমান দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আজকের পরবর্তী খবরটি হলো দেশে আসছে দুর্বার সৌরঝড়, বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয় আশঙ্কায় বিশ্বজুড়ে সতর্কতা। বর্তমান যুগে আমরা যতটা প্রযুক্তি নির্ভর জীবনযাপন করছি ততটাই নির্ভরশীল হয়ে পড়েছি বিদ্যুৎ ও ইন্টারনেটের উপর। কিন্তু হঠাৎ করে যদি এই দুই ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে, বিজ্ঞানীরা এমন একটি আশঙ্কার কথাই জানিয়েছেন যে কোনো সময় পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে একটি শক্তিশালী সৌরঝড়। এই ঝড় কেবল প্রযুক্তি নয়, গোটা জনজীবনকেই থমকে দিতে পারে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে বিজ্ঞানীরা একটি বিশাল সৌরঝড়ের সম্ভাবনা দেখছেন যা মিয়াকি ইভেন্ট নামে পরিচিত 1250 বছর আগের দুর্যোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স সতর্ক করে বলেছেন, এমন একটি ঘটনা পৃথিবীতে হলে এটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তার মতে সৌরঝড়ের আঘাত হানার আগে সর্বোচ্চ 18 ঘন্টা সময় পাওয়া যেতে পারে আগাম প্রস্তুতির জন্য, কিন্তু ততটুকু সময় হয়তো এত বড় সংকট মোকাবিলার জন্য যথেষ্ট হবে না। আজকের পরবর্তী খবরটি হলো আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। ভূকম্পনের এমন চেনা ভয়াল চিত্র যেন বারবার ফিরে আসে দেশটিতে। বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই অঞ্চলটি বারবারই ভূমিকম্প প্রবণ বলে পরিচিত, তবে এবার এখনো পর্যন্ত কোনো অপ্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তিদায়ক খবর। বুধবার অর্থাৎ 16 এপ্রিল রিক্টার স্কেলে 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় হিন্দুকুশ এলাকায়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসি জানায় ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 121 কিলোমিটার গভীরে এবং কেন্দ্রস্থল ছিল বাগলান শহর থেকে 164 কিলোমিটার পূর্বে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।